আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সিনথিয়া রহমান এবং একই সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড চালু সহ বিএনপির ইশতেহারে গুরুত্ব পেয়েছে 9টি প্রতিশ্রুতি। তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সন্ত্রাস দুর্নীতি দূর করার পাশাপাশি ঘটবে বৈষম্যের অবসান। ক্ষমতা নয়, জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু বলেও জানান তিনি। বলেন, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না, প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে সবার আগে বাংলাদেশ। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, মিথ্যে কোনো প্রতিশ্রুতি নয়, জনমুখী ইস্যু নিয়ে ইশতেহার তৈরি করছে বিএনপি। বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি কখনো আদর্শ থেকে বিচ্যুত হয়নি বলেও জানান তিনি। দেশের স্বাধীনতা, দেশের গণ অভ্যুত্থান, দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন, প্রত্যেকটিকে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ধারণ করে বা করতে পারে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার কথাও বলেন তিনি। তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ সহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করার কথাও বলেন তিনি। আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলমান। আমরা সংবিধানে সেই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপরে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংযোজন করেছিলেন। যে একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র একটি অরাজনৈতিক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারই এনশিওর করতে পারে। এবং সেই জন্যই আমরা যখন আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম, সেই সময় আমরা বলেছি আমরা কেয়ারটেকার সরকার আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিক রাজনীতিতে বিশ্বাস করে বলেও জানান তারেক রহমান। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং বিএনপির হাতে সেই পরিমাণ সংসদীয় আসনের শক্তি থাকলে আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তা প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। আধুনিক গণতান্ত্রিক ও উচ্চ মধ্যম আয়ের দেশ রূপান্তরে 2034 সালকে লক্ষ্য রেখে কাজ করার কথাও জানান তিনি। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী 12 তারিখের নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিত করা। সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। একই সাথে 2024 সালের যে আন্দোলন হয়েছিল সেখানে বৈষম্য নামক এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার, বৈষম্য নয় ন্যায্যতা, এই নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে বলেও জানান তারেক রহমান। 9টি বিষয়কে প্রাধান্য দিয়ে বিএনপির এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তারেক রহমান বললেন, এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি নতুন সামাজিক এবং রাষ্ট্রীয় চুক্তির অংশ। বলছে 2034 সাল নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতি যেমন হবে বাংলাদেশে, তেমনি সামাজিক সুরক্ষা, নিরাপত্তা এবং ভোটের অধিকার প্রয়োগে বদ্ধপরিকর থাকবে দলটি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। এদিকে নির্বাচনের প্রচারে আগামীকাল উত্তরাঞ্চলের 3টি জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 5 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বার্তায় তারেক রহমানের সার্বিক সফরসূচির এই তালিকা দেয়া হয়। এতে বলা হয়, 7 ফেব্রুয়ারি সকালে বিমানযোগে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তিনি ঠাকুরগাঁও জেলা শহরে পৌঁছবেন। এরপর ঠাকুরগাঁও জেলা হাই স্কুল মাঠে জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে নীলফামারীর উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে নীলফামারী পৌরসভা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এরপর তিনি রওনা হবেন দিনাজপুরের উদ্দেশ্যে। সেখানে বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তৃতা দিবেন। 3টি জনসভা শেষে সেদিন বিকেল 5টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। দিনাজপুরে শুধু নয়, ঠাকুরগাঁও, দিনাজপুর,
এবং সৈয়দপুরের প্রোগ্রামে নির্বাচনী প্রোগ্রামে আসছেন এবং উনি ঠাকুরগাঁয়ে যাবেন, নীলফামারীতে, বিরামপুরে আসবেন। এখন পর্যন্ত প্রোগ্রাম কর্মসূচি এটাই রয়েছে। 8 ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে 8 ও 9 তারিখ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য রাখবেন তারেক রহমান। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জ্যাকসু নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্র নেতারা ছাত্র দলে যোগ দেন। তাদের যোগদান প্রসঙ্গে রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়েই তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে। এছাড়া দ্রুতই ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে বলেও জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কেউ যদি পেশি শক্তির মাধ্যমে ভোট কেন্দ্র দখল করতে আসে তবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি। এর আগে পটুয়াখালীর বাউফলে পাবলিক মাঠে আয়োজিত জনসভায় আমির বলেন, 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। গণভোটে হ্যাঁ পরাজিত হলে জাতির ভাগ্যে ফের গোলামির জিঞ্জির ফিরে আসবে। আজ বরিশালের মেহেন্দিগঞ্জ ও নড়াইলের জনসভাতেও বক্তব্য দেন ডক্টর শফিকুর রহমান। আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে দিলাম, হাতটা ধরে ফেলবেন, মুচড়ায় ফেলবেন। এর জন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামীকাল সিলেট যাচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেল 3টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। তার এই সফর ঘিরে উচ্ছ্বাস বিরাজ করছে জামায়াত ও 11 দলীয় জোট নেতাকর্মীদের মাঝে। সমাবেশ স্থল সাজানো ও মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে গোটা নগরী। হবিগঞ্জ শহরের নিউ ফিল্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। মৌলভীবাজারের কুলাউড়াতেও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। এতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। কথার লড়াইয়ে শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনের প্রচার। একে অপরের উপর করছে মাঠ দখলের পাল্টাপাল্টি অভিযোগ, তুলছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন। তবে সবকিছু ছাপিয়ে 12 তারিখ ভোট দিতে উন্মুখ হয়ে আছে ভোটাররা। দীপ্তচন্দ্র পালকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনের আগে শেষ শুক্রবার সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের গণসংযোগ। ঢাকা উত্তর দক্ষিণ দুই প্রান্তেই ছিল সরব উপস্থিতি। উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে ছিল ভোট কেন্দ্র দখলের অভিযোগ। ভোট কেন্দ্র নিয়ে কিছু সংখ্যা আছে। আমার প্রতিপক্ষ যিনি আছেন এই এলাকায়, ওনাদের পুরাতন একটা ফর ল্যাক অফ এ বেটার ওয়ার্ড আর্মড প্রভাব আছে। মানে এমনও হয়েছে যে সর্ট অফ পুলিশ যে ঢুকে ঠিকভাবে বেরোতে পারে নাই বা ঢুকতেই পারে নাই, এরকম কেন্দ্র এখানে আছে বা ওই আশেপাশের কেন্দ্র আছে। তো ওই জায়গাগুলোতে আমি আশা রাখবো প্রশাসন শক্ত ব্যবস্থা নেবে, যেন কোনোভাবে শক্তি দিয়ে, মানে কেউ, সেটা আমার দল হোক যেই দল হোক, কোনো দল যেন শক্তি দিয়ে এই নির্বাচনটা প্রভাবিত করতে না পারে। ইটস ভেরি ফানি। আসলে জামাতের প্রার্থী তিনি একজন এক্স আর্মি পারসন, তিনি এত নির্বুদ্ধিতার মতো কথা বলবেন আমি এটা আশা করিনি। জামাতের যারা টাকা দিয়ে তাদেরকে ভোট কেনার চেষ্টা করেছে, তারাই আমার কাছে বহু মানুষ অভিযোগ করেছে যে ভাই আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে জামাত চলে গেছে। আমরা বলেছি যে আমরা যাকে খুশি তাকে ভোট দিব, কিন্তু আমরা আপনাদের কোনো প্রতারণার ভিতরে পড়ব না। তো এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি মানুষ বা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আপনারা জেনেছেন। 11 দলীয় জোটের প্রার্থীরা বলছেন ফ্যামিলি কার্ডের নামে বিএনপির প্রার্থীরা ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। সাধারণ বস্তিবাসী ভোটারদেরকে বলা হচ্ছে যে মানে এবারে সিসি ক্যামেরা থাকবে, সেটার সঙ্গে আমাদের কম্পিউটার কানেক্টেড আছে, তোমরা সিল মারার সঙ্গে সঙ্গে আমাদের কম্পিউটারে খবর চলে আসবে তোমরা কোন মার্কায় দিলে। যারা ধানের শীষে ভোট দেবে শুধুমাত্র তারাই ফ্যামিলি কার্ড পাবে এবং পার্শ্ববর্তী দোকানে গেলেই
এই অর্ধেক মূল্যে জিনিসপত্র পাওয়া যাবে, এই ধরনের অপপ্রচার করতেছে। ঢাকা দক্ষিণাংশেও সকাল থেকে ভোট প্রার্থনায় নামে প্রার্থীরা। একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপির প্রার্থীদের। নির্বাচন বানচাল করা আন্তর্জাতিক অভ্যন্তরীণ ষড়যন্ত্র তো আছেই। যারা দেশকে তাবেদার বানাতে চায়, যারা এই দেশকে আবার একটা অগণতান্ত্রিক দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা তো আসলে চক্রান্ত বসে নেই, চক্রান্ত ষড়যন্ত্র করছেই। সেই শঙ্কার জায়গাটা থেকেই থাকে। সেই কারণে আমরা বলবো যে সরকারকে যাতে বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা প্রদান করার মাধ্যমে মানুষ যাতে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে তার মতামত দিতে পারে, তার ভোট প্রয়োগ করে সেটি বাস্তবায়ন করা প্রয়োজন। আমরা প্রচার প্রচারণা করেছি, সেখানে সবাই যার যার মতো আমরা সুযোগ পেয়েছি। এছাড়া কিছু অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। একটি দলের কর্মীরা তারা বাসায় বাসায় গিয়ে তারা ন্যাশনাল আইডি কার্ড সংগ্রহ করছে, তারা মানুষের কাছে বিকাশ নাম্বার নিচ্ছে এবং অনেক মানুষকে তারা টাকা পয়সা দিচ্ছে। সেটার বিষয়ে আমি লিখিত অভিযোগ দিয়েছি নির্বাচন কমিশনের কাছে। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আর আমি যে পরিবেশ দেখছি এখনো সুন্দর, ভালো একটা পরিবেশ আছে। ইনশাল্লাহ আশা করি এই পরিবেশ থাকবে, বজায় থাকবে। আমি প্রথমত তাদের গ্যাসের সমস্যার সমাধান করব আগে, তারপরে সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করব। শুধু দলীয় প্রার্থী নয়, ভোটার টানতে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি, আর নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তাদের। সারা জীবন ন্যায়ের জন্য লড়াই করেছি, অত্যাচারিত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, প্রায় 10 বছরের মধ্যে কারাবরণ করেছি। আমার পরিবারের বিরুদ্ধে 550 শতাধিক মিথ্যা মামলা। আমি এই এলাকা ছেড়ে কোথাও যাইনি, আন্দোলনে ছিলাম, জেল জুলুম খেটেছি, নির্যাতিত হয়েছি, এলাকার মধ্যেই ছিলাম। যার কারণে এলাকার সুখে দুঃখে মানুষদের পাশে ছিলাম। এই জন্য এলাকার বাসী আমাকে আপন করে নিয়েছে। আমার অনেক জায়গায় আমার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, আমরা গণজোয়ার দেখে। অনেক জায়গায় আমার লিফলেট বিলি করতে বাধা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় ডেকে ডেকে ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ওর যেন ভোট কেন্দ্রে না যায়। আমার দৃঢ় বিশ্বাস, সকল হুমকি ধমকি উপেক্ষা করে এই ঢাকা বারের জনগণ ইনশাল্লাহ 12 তারিখ কেন্দ্রে গিয়ে আমার প্রতি ফুটবল মাঠে ভোট দিয়ে ইনশাল্লাহ আমাকে জয়যুক্ত করবেন। তবে ভোটাররা যোগ্য প্রার্থীকেই জয়ী করতে চান এবারের ভোটে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সংগঠনটির আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। বিকেলে শহীদ ওসমান হাদীর বিচারের দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়ে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে, এতে অনেকেই আহত হয়। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। দর্শক, সেখানের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল। বাদল, সেখানকার সর্বশেষ অবস্থা কি? ইনকিলাব মঞ্চের নেতারা কি বলছেন জানাবেন। সিনথিয়া, ইনকিলাব মঞ্চের নেতারা বলছেন যে হাদী হত্যার যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এটি তারা প্রত্যাখ্যান করেছেন এবং তারা দাবি জানিয়েছেন আন্তর্জাতিকভাবে যে তদন্ত করতে হবে, অর্থাৎ জাতিসংঘকে চিঠি দিতে বলেছেন তারা এবং জাতিসংঘের পক্ষ থেকে একটি তদন্ত মাধ্যমে আসলে তদন্ত করার নিরপেক্ষভাবে। সুতরাং তাদের ভিতরে শঙ্কা যে সেটি আসলে সঠিক হয়নি, এরকম নিয়েছেন। তারা যমুনার সামনে অবস্থান নিচ্ছিলেন এবং সেখান থেকেই তারা বলেছিলেন যে আজকেও তারা কর্মসূচি দিবেন এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা 3:30টার দিকে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা অভিমুখে তারা যাত্রা করার চেষ্টা করেন। আপনি জানেন হয়তো যে এই এলাকাটি যেহেতু প্রধান উপদেষ্টা বাস করেন, তার বাসভবনের আশেপাশের এলাকা সভা সমাবেশ যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করেছিল ডিএমপি। আর সেই কারণে তারা যমুনা অভিমুখে আজকে যাওয়ার চেষ্টা করলে বাধার মুখে পড়ে এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং টিয়ার সেল, রাবার বুলেট এগুলো নিক্ষেপের ঘটনা ঘটে। এতে করে বেশ কিছু আন্দোলনকারী আহত হন। এর প্রতিবাদে তারা এখানে শাহবাগে এসে অবস্থান নেয়। শাহবাগের যে মূল যে হাদী চত্বর সেটিতেই তারা অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন যে হাদী হত্যার যে বিচার সেটি আসলে সঠিকভাবে করতে হবে। সেই কারণে তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন বিভিন্ন রকমের।
বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছিলেন এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা শুনেছি। তাদেরকে আসলে ছাড়িয়ে নেওয়ার জন্যই নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়েছেন এবং তারপরে তিনি এখানে এসে আবার এই যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে সংহতি প্রকাশ করবেন। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। চাকরিতে নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে সরকারি কর্মচারীদের যমুনামুখী মিছিলে বাধা দেয় পুলিশ। পরে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয় মিছিল। এতে অন্তত ৬ জন সরকারি কর্মচারী আহত হয়েছেন। মোহাম্মদ সাইমের রিপোর্ট। সকাল 10:30 শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে হঠাৎ একটি মিছিল এসে ভেঙে দেয় পুলিশের ব্যারিকেড। একে একে পুলিশের কয়েকটি ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে অবস্থান নেয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। দীর্ঘক্ষণ পুলিশের অনুরোধ উপেক্ষা করে দাবি আদায়ের স্লোগান দেন তারা। পরে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই এলাকায় জনসমাবেশ বা যে কোনো জমায়েত নিষিদ্ধ। সো তারা ব্যারিকেড ভেঙে আসছে, আমরা এই এলাকায় তাদেরকে অবস্থান করতে দিব না, তাই ডিসপার্স করতেছি। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজন আহত হন। আমাদের সঙ্গে অমানবিক ব্যবহার করতেছে, আমাদের ধিক্কার জানাই, এই পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই। আমরা কোনো ভোট দিব না, আমরা ভোটকে বর্জন করলাম। নবম পে স্কেল বাস্তবায়ন না করে নতুন করে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। 2015 সাল থেকে আজ পর্যন্ত 11 বছরের কোনো পে স্কেল দেওয়া হয়নি। আজকে আমরা পে স্কেল না নিয়ে ঘরে ফিরবে না কেউ, ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি মাত্র কয়েকদিন। এমন সময় 144 ধারা ভঙ্গ করে সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের দাবি কতটা যৌক্তিক, এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। চাঁদপুর 4 আসনের ফরিদগঞ্জে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছে। সকালে ভোলার মনপুরায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মোটরসাইকেল ভাঙচুর ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নোয়াখালীর সেনবাগে শাপলাকলির কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। দেশের 3 জেলায় দুর্ঘটনায় 5 জন মারা গেছেন, এতে আহত হয়েছেন আরও 18 জন। সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। ভোরে রংপুরের পীরগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন। এদিকে গত রাতে টঙ্গীতে একটি তাল গাছ ভেঙে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 2 জন আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। নির্বাচনকে সামনে রেখে বাজার তদারকি না থাকায় বাড়তি দামে ক্রেতা নাজেহাল। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, মনিটরিং এর অভাবে প্রভাব পড়ছে বাজারে। এদিকে পবিত্র রমজান মাসের সামনে রেখে রোজার অন্যতম পণ্য খেজুরের দাম বাড়তে শুরু করেছে। গত 1 সপ্তাহের ব্যবধানে ধরন বেঁধে খেজুরের দাম প্রতি কেজি 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি আগের তুলনায় দাম বেড়েছে গরুর মাংস, কয়েক ধরনের মাছ ও ফলের। তবে ছোলা, ডাল, চিনি প্রভৃতি পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। আর সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। ভারতের অন্যান্য প্ল্যান্টের চেয়ে অন্তত 1.5 গুণ বেশি দামে আদানির বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। এতে 25 বছরে বাড়তি গুনতে হবে অন্তত $1,000 কোটি। এর দায় নিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন, আদানি অতিরিক্ত টাকা নিলেও ঝুঁকিটা পুরোপুরি বাংলাদেশের। চুক্তিতে চরম দুর্নীতি হয়েছে মন্তব্য করে এটি বাতিল বা সংশোধনের দাবি রাজনীতিবিদ ও খাত সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। আদানির বিদ্যুৎ প্ল্যান্টটি বাংলাদেশের মহেশখালীতে হওয়ার কথা থাকলেও স্থাপন করা হয় ভারতের ঝাড়খণ্ডের পট্টায়। আওয়ামী লীগ সরকারের বিশেষ আইনের আওতায় নেওয়া বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পগুলোর পর্যালোচনায় গঠিত কমিটির রিপোর্টে এই তথ্য উঠে আসে। প্রস্তাব ছিল যে এখানে মহেশখালীতে 1600 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট করবে। এটা চলে গেল
ইন্ডিয়াতে। ভারতের আইনে স্থানীয় কয়লায় উৎপাদিত বিদ্যুৎ রপ্তানি নিষিদ্ধ। বিষয়টি জেনেও কেন্দ্রটি সেখানে করা হয়। এর ফলে অস্ট্রেলিয়া থেকে জাহাজে কয়লা আমদানি করে তা আবার ভারতীয় রেলপথে নিতে হচ্ছে গোড্ডায়। দীর্ঘ এই ব্যয়বহুল প্রক্রিয়ার পুরো খরচ বহন করছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ ট্যাক্স দিচ্ছে ভারতকে বিদ্যুৎ ক্রয় করতে গেলে। তাহলে বাংলাদেশে যদি হতো, ট্যাক্স যদি দিতে হয়, তাহলে ট্যাক্সের টাকাটা তো বাংলাদেশের হাতেই থাকছে। আদানিকে বছরে প্রায় 5,000 কোটি টাকা বেশি দিতে গিয়ে বিদ্যুৎ খাতে দিন দিন বাড়ছে ভর্তুকি। এমনকি ভারতের সমস্যার কারণে প্ল্যান্টটি বন্ধ হলেও দায় নিতে হবে বাংলাদেশকেই। 25 বছরে $10 বিলিয়ন আমাদেরকে বাড়তি দিতে হবে, এটা মোটামুটি রিয়েলিস্টিক একটা হিসাব। একতরফা চুক্তি, যেখানে লাভটা পুরোপুরি উদ্যোক্তাদের এবং ঝুঁকিগুলো সব বাংলাদেশ সরকারের প্রেশার। সার্কামস্ট্যান্সিয়াল যে এভিডেন্সগুলো পাওয়া গেছে তাতে মনে হয় যে এখানে বেশ লেনদেন হয়েছে, যেটাকে আপনি খুব সহজ ভাষায় বলতে পারেন দুর্নীতি ঘটেছে। এই ধরনের চুক্তির মধ্যে থাকাটা অনেক ঝুঁকিপূর্ণ। চুক্তিটি সংশোধনের দাবি সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। এটা পিপলকে কোঅপারেট করতে হবে আমাদের সাথে। ইটস ভেরি ডিফিকাল্ট টাস্ক, আই এম টেলিং ইউ, বাট পসিবল। যে পাবলিক প্রকিউরমেন্ট রুলটাকে বাতিল করে দিয়ে তাদের ইচ্ছা মতো কেনাকাটা করছে, তো এই কেনাকাটার তো অনেক ফল্ট আছে এবং আমাদের দেশের ব্লিডিং হচ্ছে, প্রত্যেক দিন ব্লিডিং হচ্ছে। এটাকে ঠিক করার জন্য তো নেগোসিয়েশনে বসতে হবে। এই গভর্নমেন্ট বসে নাই নেগোসিয়েশনে। আদানি চুক্তি বাতিল করলে বিকল্প প্রস্তুতি নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাগরিকদের সঠিক তথ্য দিতে জাতীয় হেল্পলাইন 333 এর বিশেষ তথ্য সেবা চালু করেছে সরকার। নির্বাচন কমিশনের সহযোগিতায় এই সেবা দিচ্ছে A2I। এতে যে কোনো মোবাইল থেকে 333 নম্বরে কল করে 9 চাপলে ভোট দেওয়ার নিয়ম, ভোট কেন্দ্রের ঠিকানা, NID তথ্য, আচরণবিধি এবং নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের সুবিধা সম্পর্কে জানা যাবে। এছাড়া এর মাধ্যমে নির্বাচন কমিশনের বিভিন্ন অ্যাপ ব্যবহারের তথ্যও পাওয়া যাবে। এই সেবা নির্বাচন সংক্রান্ত গুজব ও বিভ্রান্তি কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।